হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি আজকে তোমাদের আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এর ক্লাস করব। বিশেষ করে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কিন্তু আলোচনা করছি। আজকে হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস 37 নম্বর। এর আগে আমাদের 36টা ম্যাথ ক্লাস হয়ে গিয়েছে, যারা দেখোনি আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, ওখান থেকে দেখে নিও পরে। চলো আমরা প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখব। সবার প্রথমে একটি ঘনকের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে, মানে 50% সেন্টিমিটার বৃদ্ধি করা হলে বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল শতাংশ কত বৃদ্ধি হবে। এখন বিষয়টা কেমন, একটা ঘনক আছে, তার কি করছে 50% বাহুর দৈর্ঘ্যকে বৃদ্ধি করা হচ্ছে। আমি যদি কল্পনা করে নিই যে একটি বাহুর দৈর্ঘ্য যদি 10 হয়, তাহলে 50% বৃদ্ধি মানে কি, আর 5 বেড়ে যাবে, তার মানে হবে 15, তাই তো? তাহলে চলে এসো, এই 10কে যদি তুমি স্কোয়ার করো তাহলে ক্ষেত্রফল পাওয়া যায়, আর এখানে 15কে স্কোয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এদিকে হয় 100 আর এদিকে কত হয় বলো তো, এদিকে হয় 225। তাহলে কতটা বেড়েছে, 125। তাহলে এই 100তে যেহেতু 125 বাড়ছে, এটাই আমাদের আনসার। এই অপশান সি হচ্ছে রাইট আনসার। এটা একটা মেথড, ভালো করে শোনো, এটা একটা মেথড। তোমরা 100 ধরে করো না, 100 জায়গায় 10 ধরে করো, তোমাদের অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। এবার আরেকটা মেথড তোমাদেরকে আমি বলবো। আরেকটা মেথড কি, যেহেতু দৈর্ঘ্যটাকে 50% বৃদ্ধি করার কথা বলছে না, তাহলে তুমি +50 লেখো। এবারে এর পরে হচ্ছে যেহেতু ক্ষেত্রফল, তাই এখানে আবার একবার 50 লিখবো, দুবার লিখবো, হ্যাঁ, প্লাস দিয়ে 50 × 50 ডিভাইডেড বাই 100। এবার ক্যালকুলেশন করো, এখানে এটা হয়ে যাচ্ছে 100, আর এখানে 5 আর 5 গুণ করলে 25, তাহলে 125। দেখো আমাদের হাতে এইটাও কিন্তু একটা অঙ্ক করার নিয়ম, এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্ক করতে হলে তোমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, +-x +-y +-xy ডিভাইডেড বাই 100। চলো পুরো ক্লাসটা দেখো, তোমাদেরকে আরো শর্টকাট টেকনিকের মাধ্যমে আমি অঙ্ক বলবো। এবারে আরেকটা, তোমরা এখানে একটা কথা তোমাদেরকে বলি, শোনো ভালো করে। এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছে, যদি এটাকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল না বলে যদি আয়তন বলতো তাহলে কত হতো, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে। যদি এই অঙ্কটা সেম দিয়ে, ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করতো যে এটার আয়তন কত হবে, তাহলে তার আনসার কত হবে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। চটপট কমেন্ট করো। চলো পরের প্রশ্ন। হ্যাঁ, এই অঙ্কটাও কিন্তু তোমাদের আরআরবি পরীক্ষায় ভীষণ পরিমাণ আসছে। মনে রাখবে, আরআরবি পরীক্ষায় কিন্তু রাশি বিজ্ঞান থেকে কিন্তু অঙ্ক আসছে। সুতরাং এই রাশি বিজ্ঞানের পার্টটাকে কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে, এবং সহজ একটা জায়গা, কোনো চাপ নেই। বলছে নির্দিষ্ট পর্যবেক্ষণের মধ্যমা হলো 55। তাহলে একটা পর্যবেক্ষণ আছে, তার মধ্যমা হচ্ছে 55 আর গড় হচ্ছে 58। তাহলে মোড নির্ণয় করো। তাহলে আমাদেরকে মোড নির্ণয় করতে হবে। মনে রাখবে রাশি বিজ্ঞানের মধ্যে 3টে জিনিস, মিন, মিডিয়ান, মোড। এই মিন, মিডিয়ান, মোডের মধ্যে আমাদের সম্পর্ক লাগবে, ঠিক আছে? তাহলে আমরা মধ্যমা জানি আর গড় জানি, তাহলে মোড জানি না, 3টের মধ্যে একটা মিসিং আছে। তাহলে সেটা বার করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তোমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে গড়, মধ্যমা এবং মোডের মধ্যে সম্পর্ক কি। এই গড়, ঠিক আছে, অ্যাভারেজ, আর এখানে মধ্যমা মানে মিডিয়ান, আর এটা হচ্ছে মোড। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে, এই মোড মানে হচ্ছে 3 × মিডিয়ান -2 × মিন। অর্থাৎ মোড মানে হচ্ছে 3 গুণ করতে হবে মধ্যমার সঙ্গে, আর 2 গুণ করতে হবে মিনের সঙ্গে, অর্থাৎ গড়ের সঙ্গে। তাহলে আমাদের এখানে বেরিয়ে যাবে। আমি তোমাদেরকে একটা একটু মনে রাখার টেকনিক বলবো, একটু মনে, এটা গুলিয়ে যাই। মনে রাখবে, সবসময় মনে রাখবে এই মোড অর্থাৎ লাস্টেরটা বার হবে। এবার 3 × দেখো এখানে আমি কল্পনা খাতিরে ধরে নেবো যে এখানে 3টে অক্ষর আছে, হ্যাঁ, মো, ধয়জা ফলা আর ময়াকার, আমি কল্পনা খাতিরে ধরে নিচ্ছি। আর তাহলে 3 মানে এখানে 3 গুণ করতে হচ্ছে মধ্যমার সঙ্গে, ওকে। আর এরপরে হচ্ছে গড়, গড়ে দেখো 2টো অক্ষর আছে, তাই এখানে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। অ্যাটলিস্ট এইভাবে মনে রাখার চেষ্টা করো। আমি তোমাদেরকে এইভাবে মনে রাখতে বলছি, কারণ এই 3 কখনো এই জায়গায় দিয়ে ফেলবে, কখনো এই জায়গায় দিয়ে ফেলবে, আর অঙ্কের উত্তর উল্টোপাল্টা হবে, সেই উত্তর অপশানে থেকে যাবে, দেখবে গন্ডগোল হয়ে গিয়েছে, 1 নাম্বার বাদ চলে যাবে। ওই জন্য তোমাদেরকে ছোট্ট একটা টেকনিক বললাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও, ঠিক আছে?
চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদেরকে মাথায় কিভাবে রাখতে হবে অঙ্কগুলো তার প্রত্যেকটা রাস্তা কিন্তু আমি আস্তে আস্তে তোমাদেরকে বলবো, শেয়ার করব, শর্টকাট টেকনিকগুলোও তোমাদেরকে দিতে থাকবো। তার মানে মধ্যমা আমি 3টে অক্ষর হিসেবে ধরে নিয়ে মধ্যমার সঙ্গে আমি 3 গুণ করছি, মাইনাস দিয়ে গড় থেকে আমি 2 গুণ করে বিয়োগ করব। এটা করলে তোমাদের একটু মনে রাখতে সুবিধা হবে, তাই না? কি আমি কি খুব ভুল বললাম? এটা তোমাদেরকে কিন্তু একটু সুবিধা হবে। যাই হোক, তাহলে এখানে জাস্ট এবার দেখো ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নিতে পারবে। এই 49 ক্যালকুলেশন হবে, কিন্তু টেকনিকটাকে তোমাদেরকে বুঝতে হবে। এই টেকনিকটা না মনে রাখলে তোমরা কিন্তু পরীক্ষায় গুলিয়ে ফেলবে। যাই হোক, চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরের কোশ্চেন, প্রত্যেকটা শিফটে এই ধরনের প্রশ্ন আছে, কি পৌনঃপুনিক অলা সংখ্যা দিয়ে কিন্তু অঙ্ক দিচ্ছে। সুতরাং এই জায়গাটা আমাদের বেসিক যে জায়গাটা ক্লিয়ার রাখতে হবে। আমরা এর বেসিক জায়গাটা একটু তোমাদেরকে ধরে বলবো, ভালো করে শোনো। এটাকে এই 0.33 এই দুজনের মাথায় পৌনঃপুনিক। এখন তোমরা হয়তো অনেকে শিখে এসছো যে পৌনঃপুনিক থাকলে নিচে 9 লিখতে হয়। ঠিক আছে, ঠিকই শিখেছো, কিন্তু একটু তোমাদেরকে আমি ধরে বলি, কারণ অনেক সময় 9 লিখেও দেখবে অঙ্ক উত্তর মিলছে না, আমি জানি। ঠিক আছে, অনেক অঙ্কের উত্তর তোমরা মেলাতে পারছো না, যে নিয়মটা তোমরা জেনে গিয়েছো সেই নিয়ম দিয়ে অঙ্ক হচ্ছে না। তাহলে তোমাদের কোথাও একটা বেসিক জায়গা আরও খামতি আছে। যারা পাচ্ছ তাদের তো ভেরি গুড। তো এখন যারা পাচ্ছ না বুঝতে, তাদের জন্য আমি ভালোভাবে বলছি। দেখো শোনো, আমাদের ধরো একটা যে কোনো সংখ্যা আছে, মনে করো 0.9273। এই যে 7 আর 3 মাথায় পৌনঃপুনিক, আর এই হচ্ছে পয়েন্ট। আমাদের প্রথম কাজ হবে এই পয়েন্টটাকে আর পৌনঃপুনিকটাকে পাশাপাশি রাখা। আই রিপিট, পয়েন্ট আর পৌনঃপুনিককে পাশাপাশি রাখা। এর জন্য তোমাকে কি করতে হবে? এই পয়েন্টকে 2 ঘর এদিকে সরিয়ে নিয়ে যেতে হবে। তাহলে এমনি এমনি তো সরবে না। কি কারণে সরবে? চলে এসো, এই যে, তাহলে নিচেই কত দিচ্ছে আমি দেখো, নিচেই কিন্তু আমরা 100 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 ঘর পয়েন্ট কি হলো, সরে গেল। তোমার যদি মনে হয় যে আবার 100 টাকা আমি তুলে দেবো, দেখো আবার পয়েন্ট এখানে চলে আসলো। এবার আমাদের এইখানে পয়েন্ট আর এইখানে পৌনঃপুনিক, আমার টার্গেট হচ্ছে এই পয়েন্ট আর পৌনঃপুনিক যেন পাশাপাশি থাকে। এটা হচ্ছে প্রথম স্টেপের কাজ। ফার্স্ট স্টেপে তোমাকে এটা করতে হবে। এর পরের স্টেপ হচ্ছে এই নিচেই 100 এইভাবে থাকবে, ইনটু দেবে, আর উপরে যে সংখ্যাটা আছে পয়েন্ট পৌনঃপুনিক ছাড়া পুরো লিখে দেবে। ভালো করে শোনো, এইভাবে তোমাদের কেউ বলবে না, আমি তোমাদেরকে বলছি, কারণ এটা পুরো বেসিক জায়গাটা ধরে বলছি। এবার হচ্ছে এই এর আগে যে 92 আছে, এই 92টা এইভাবে এখানে বিয়োগ করতে হবে। ওকে, আর নিচেই এই যে পয়েন্টের পরে কটা সংখ্যা, পয়েন্টের পরে 3টে সংখ্যা, এই সরি 2টো সংখ্যা, তাহলে পয়েন্টের জন্য একটা 1, তারপরে 2টো শূন্য, আর এই পৌনঃপুনিকের জন্য একটাই 1 বিয়োগ করবে। এই হলো নিয়ম। এই নিয়ম দিয়ে তোমাদের অঙ্ক করতে হবে। এবার বিষয় হচ্ছে তোমাদেরকে দেখবে কোনো বইয়ের অঙ্কে যদি তোমরা দেখো, কখনো নিচেই 90 99 লিখছে, কখনো নিচেই 990 লিখছে, আবার কখনো নিচেই এরকম লিখে এরকম 000 দিচ্ছে। তার মানে তোমরা কনফিউশন পড়ে যাচ্ছ। ঠিক আছে, এই জায়গাগুলো কেন হচ্ছে? কখনো একটা নয়, ঠিক আছে, কখনো 3টে নয়। তো এই যে জায়গাগুলো কেন হয়, কি বৃত্তান্ত, এই যে তুমি এইটা মনে রাখো। এবার তুমি শর্টকাট ব্যবহার করে নাও। ঠিক আছে, এই সব জায়গাগুলো বেসিক জায়গা না ক্লিয়ার করলে না তোমাদের কিন্তু অঙ্ক করতে প্রবলেম হবে। আমি সেই বেসিক জায়গাটা তোমাদেরকে আগে বোঝাচ্ছি। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে যা হবে, উপরে যা হবে নিচেই যা হবে সেটাই উত্তর। এই হলো নিয়ম। সবার কাছে ক্লিয়ার? চলো আমরা এবার আস্তে আস্তে আমাদের যে অঙ্ক আছে, তাহলে তোমরা এইটা যখন জেনে গিয়েছো, শিখে গিয়েছো, এটাও তোমরা এবার পারবে। দেখো আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তাহলে 3.3 এরপরে 5, এই 3 এর মাথায় আর 5 এর মাথায় পৌনঃপুনিক এবং পয়েন্টেই, তাহলে নিচে একটা 10 লিখতে হবে, কারণ আমি পয়েন্টকে 1 ঘর সরিয়ে নিয়ে যাচ্ছি। এখন এইবারে দেখো আমাদেরকে উপরে যে সংখ্যাটা আছে পুরো পৌনঃপুনিক ছাড়া যা আছে পুরোটাকে লিখতে হবে, আর এই পয়েন্টের আগের সংখ্যাটা বিয়োগ করতে হবে। আর নিচেই হচ্ছে 10 তো থাকলো, এর সঙ্গে এইখানে একটা পয়েন্টের জন্য 1, তারপরে 2টো সংখ্যা রয়েছে, 2টো শূন্য, তার থেকে একটা 1 কমে যাবে। অর্থাৎ এটা আমরা 99ও লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আমাদেরকে উপরে হয়ে যাচ্ছে 332, আর নিচে হয়ে যাচ্ছে আমাদের 10 × 99। এবার আমাদেরকে কাটাকুটি করার পালা। কাটাকুটি করতে চাইলে করতে পারো, কিন্তু আমাদের এখানে উত্তর মিলে গিয়েছে। দেখো অপশান ডিতে উত্তর বসে রয়েছে, সুতরাং আমাদের আর কাটাকুটি করতে হবে না, যেহেতু উত্তরটা মিলে গিয়েছে। এইভাবে তোমরা অঙ্ক করো, তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি একটা স্লাইডে তোমাদের জন্য সময় দিচ্ছি,
তোমরা একটু সময় নিয়ে ক্লাসটা করো, দেখবে তোমাদের ম্যাথে কিন্তু ভালো স্কোর কিন্তু করতে পারবে। পরের অঙ্ক, একজন দোকানদার নির্ধারিত মূল্যে 18% ছাড় দেওয়ার পর বলছে 33% লাভ করেন। যদি দ্রব্যটি বিক্রি করে তিনি এই 1840 টাকা লাভ করেন, তাহলে দ্রব্যটির নির্ধারিত মূল্য কত ছিল? চলো দেখো, এটা আমরা কি করব, যেহেতু আমাদের বলছে একজন দোকানদার নির্ধারিত মূল্যের 18% ছাড় দেওয়ার পরে বলছে 33% লাভ করেন, তাহলে আমরা যদি এমআরপি ধরে নিই 100 টাকা, ঠিক আছে, তাহলে আমাদের এসপি কত হবে, বিক্রয় মূল্য কত হবে, এর উপরে 18% ছাড় দেবে, তার মানে 82 টাকা আমাদের এসপি পেয়ে যাব। ওকে, এবার আমাদের বলছে 33% কি লাভ করছে, তিনি লাভটাও করেছে কত, 1840 টাকা। এবারে চলো, এবার আমাদেরকে সিপি বার করতে হবে। চলো সিপিটা কত দেখে নেব। যেহেতু 33% লাভ করেছে, মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 133 টাকা, তাই তো? তাহলে এখান থেকে আমি সিপি ডাইরেক্ট বার করতে পারি, যেহেতু বিক্রয় মূল্য আমার জানা আছে। তাহলে এই 33 এখানে বাই হচ্ছে 133 ইন্টু আমাদের এই 82 টাকাই, এটা হচ্ছে আমাদের সিপি। আচ্ছা, এখানে কাটাকুটি করা যাচ্ছে না, তাই তো? এটা দিয়ে কাটা যাচ্ছে না, এটা 20, এটা হচ্ছে 33, না হয় এটা 23 করো। আচ্ছা, এটা 23 যদি আমরা করি, দাঁড়াও, এটা ডেটা ভুল হতে পারে, বুঝলে? এটাকে আমরা মুছি, কাটাকুটি যাচ্ছে না, ফ্র্যাকশনে, উত্তর যেহেতু ফ্র্যাকশনে নেই, সুতরাং 23 যদি করো তখন কিন্তু কাটা যাবে। তার মানে 23 উপরে যাচ্ছে আর নিচে হয়ে যাচ্ছে আমাদের 123 ইন্টু 82। আচ্ছা, এটা 41 দিয়ে কাটলে হচ্ছে 2, আর এটা 41 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 41 দিয়ে কাটলে হবে 3। তাহলে উপরে হচ্ছে 46 আর নিচে হয়ে যাচ্ছে 3, তাও ফ্র্যাকশন থাকছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। এবারে এইটা কি বলতো আমাদের, এটা কিন্তু আমাদের সিপি চলে আসছে। আচ্ছা, তাতেও আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা যদি আমাদের ক্রয় মূল্য হয়, তাহলে আমাদের প্রফিটটা কত পাবো, 82 মাইনাস 46/3, এইটা আমাদের প্রফিট আসবে, এটারই মান হচ্ছে এত। এবারে একে কত আর 100তে কত বার করলে, না এখান থেকে তো আসবে না, ডেটাগুলো কোনো একটা মিসিং আছে। এটা রেখে দাও, এটা তোমরা একবার ট্রাই করো, করে আমাকে কমেন্ট করে জানিও যদি মেলে, ঠিক আছে? এটা ডেটাগুলো কোনো একটা মিসিং হচ্ছে আমার মনে হচ্ছে, হ্যাঁ, ডেটাগুলো মিসিং আছে। এখানে উত্তর দেখতে পাচ্ছি সি দেখাচ্ছে, বাট এটা কোনো একটা মিসিং আছে ডেটা, হ্যাঁ, এটাকে একটু দেখতে হবে, পরে আমি দেখে তোমাদেরকে আবার জানাবো, ঠিক আছে? তোমরা একটু দেখো, যদি কোথাও ডেটা ভুল থাকে আমাকে একটু জানিও, কমেন্ট করে জানিও, হ্যাঁ, কারণ সঠিকটা শিখতে হবে। পরের কোশ্চেন কি বলছে, দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 32, একটি সংখ্যা অপরটির চেয়ে 18 বেশি হলে বৃহত্তম সংখ্যাটি কত? এখন একটা সংখ্যা যদি x হয়, তাহলে অন্য সংখ্যাটি কত হবে, 32 থেকে x বিয়োগ হয়ে যাবে। এবার বলছি একটি সংখ্যা অপরটির থেকে 18 বেশি, আমি মনে করছি এই বড় সংখ্যাটা হচ্ছে x, তাহলে আমি এরকম করতে পারি, যেহেতু 18 বেশি মানে এই বড় সংখ্যা থেকে 18 যদি বিয়োগ করি, তাহলে ছোট সংখ্যার সঙ্গে সমান হবে। চলো সে x এক পাশে নিয়ে আসো, x প্লাস x, আর এটা হচ্ছে 32 প্লাস 18, তাহলে হচ্ছে 2x, এইটা হয়ে যাচ্ছে আমাদের এখানে 0, হাতে থাকছে আমাদের 1, তার মানে 50, তার মানে x এর মান হয়ে যাচ্ছে 25, তার মানে বড় যে সংখ্যাটা হচ্ছে সেটা কিন্তু আমাদের 25 উত্তর হয়ে যাচ্ছে, অপশন ডি তে উত্তর রয়েছে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে, যারা আরআরবি পরীক্ষার্থী, এনটিপিসি এবং এএলপি আরপিএফ গ্রুপ ডি প্রত্যেক পরীক্ষার জন্য আমাদের জিকের কিন্তু 2200+ জিকে নোটস আছে, যে সমস্ত জিকেগুলো বারবার পরীক্ষায় আসে সেই সমস্ত জিকেগুলোকে আমরা এক জায়গায় করেছি, ঠিক আছে? সমস্ত সাবজেক্টের, সে হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, পলিটি বলো, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে এবং সায়েন্সের, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সব বিষয়, সমস্ত বিষয় একত্রে এক জায়গায় করা হয়েছে এই জিকেগুলো, এবং সঙ্গে স্ট্যাটিক জিকে, সবগুলোকে একটা জায়গায় করে 2200+ জিকে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে।
যদি প্রয়োজন থাকে আমাকে 50 টাকা পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে দিয়ে দেবো, অথবা এখানে কিউআর কোড স্ক্যানার দেওয়া রয়েছে, এখান থেকেও করতে পারো, অথবা ডিটেলসে জানার জন্য এই নাম্বারে ফোন করে নিও। পরের প্রশ্ন দেখো, বলছে নিচের কোন সংখ্যাটি 33 দ্বারা বিভাজ্য। আমরা এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা একটা কাজ করব, যে 33 দ্বারা বিভাজ্য মানে আমরা 33 দিয়ে ডাইরেক্ট ভাগ করব না। হ্যাঁ, আমাদেরকে এই 33 মানে হচ্ছে 3 গুণ 11, তার মানে যে 33 দিয়ে বিভাজ্য সে 3 দিয়েও বিভাজ্য হবে, সে 11 দিয়েও বিভাজ্য হবে। আমি একবার টেস্ট করব কোন সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলোর ডিজিট বা সংখ্যাগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সে 3 দিয়ে ভাগ যাবে পুরো সংখ্যাটা। এখন দেখো এদের যোগ করে আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তার থেকেও আমি তোমাদেরকে সহজ রাস্তা বলছি। যাদেরকে যোগ করলে দেখো 7 আর 2 যোগ করে 9, তার মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে এটা। আচ্ছা, এরপরে 4 4 8 আর একে 9, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। চলো এখানে 3 আসে, 3কে কেটে দাও, আর 7 আর 2 9। দেখো 5টা কিন্তু 3 দিয়ে যাচ্ছে না, মানে এটা যাবে না। এটা এখানে 9 3 দিয়ে যায়, 6 3 দিয়ে যায়, এখানে 9 3 দিয়ে যায়, তার মানে 1 আর এই 7 যোগ করে কত হচ্ছে 8, তাহলে এটা যাবে না। আচ্ছা, এখানে দেখো 2 আর 5 আর 2 7, আর এখানে 8, তাহলে হচ্ছে 15, তাহলে এটাও যায়। তার মানে আমাদের অপশন এ আর ডির মধ্যে উত্তর থাকছে, দুটো অপশন আমাদের অটোমেটিক বাদ চলে যাচ্ছে। এবার আমাদেরকে টেস্ট করতে হবে 11 দিয়ে কে ভাগ যায়। যে কোনো একজনকে টেস্ট করলে ধরা পড়ে যাবে। 11 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে এই একটা বাদে একটা যোগফল করতে হবে, তার মানে 2 0 0 যোগ করলে 2 হচ্ছে, আর এখানে 8 আর 5 13, তার -13 করে দাও, যোগ এখানে দেখো বিয়োগ করলে হচ্ছে 11, তার মানে এই সংখ্যাটা কিন্তু আমাদের 11 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে আমাদের উত্তর কিন্তু এই অপশন ডিতে বসে রয়েছে, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, দুটি ট্রেন একই সময়ে এ এবং বি থেকে যাত্রা শুরু করে এবং যথাক্রমে 85 কিমি এবং 105 কিমি প্রতি ঘন্টা গতিতে একে অপরের দিকে এগিয়ে চলে। যখন তারা একে অপরের সঙ্গে মিলিত হয় তখন দেখা যায় যে ট্রেনটি বি থেকে যাত্রা শুরু করেছে, সেটি 200 মিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। বলছে এ বিন্দু থেকে যাত্রা শুরু করা ট্রেনের থেকে, তাহলে বলছে এ এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব। বিষয়টা কেমন, যদি আমি এখানে এ আর বি ধরি, তাহলে দুটো ট্রেন দুদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে। এখন তারা কোথাও না কোথাও এক জায়গায় গিয়ে মিট করবে, মিলিত হচ্ছে। এখন এ মনে করো এর হচ্ছে তার গতিবেগ হচ্ছে 85 কিমি, আর এটা হচ্ছে 105 কিমি, তার মানে এই 105 কিমি যে গতিতে যাচ্ছে সেটা কিন্তু একটু বেশি রাস্তা অতিক্রম করবে। মনে করো এরকম পজিশনে মিট করেছে, তাহলে এরকম পজিশনে যখন মিট করবে তাহলে এ কিন্তু দূরত্ব দুজনের থেকে একজন একটু বেশি করছে। আচ্ছা, আমরা এখানে ধরে নিই যে টি ঘন্টা পরে তারা মিলিত হবে, তাহলে এই টি ঘন্টা এই এ ট্রেনটা চলবে, তাহলে 85টি রাস্তা অতিক্রম করবে। আচ্ছা, এটা বি ট্রেনটা মনে করো টি ঘন্টা চললে এটা হচ্ছে 105টি এতটা রাস্তা অতিক্রম করবে। তার মানে এদের মধ্যে যে পার্থক্য, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 105টি মাইনাস এইটা হচ্ছে, আচ্ছা এখানে 200 মিটার, 200 মিটার যেহেতু গতিবেগটা এতটা বেশি, 200 মিটার না অতিক্রম করে আরো বেশি হওয়া উচিত, কারণ এখানে সব কিমিতে উত্তর আছে তো। তবু চলো আমরা 200 দিয়ে যদি করি, তাহলে 200 হলো, এটাকে যেহেতু কিমি পার ঘন্টা, সুতরাং এটাকে আমাদের 1000 দিয়ে ভাগ করে নিতে হবে। 0 0 কেটে দাও, তাহলে উপরে থাকছে 2 আর নিচে থাকছে 10। তার এদিকে কত হচ্ছে, এদিকটা বিয়োগ করলে আমাদের হচ্ছে 20টি, আর এদিকে হচ্ছে 2/10। এইটা দিয়ে যদি আমরা কাটাকুটি 2 চলে গেল, তাহলে এই 0 মানে 10 নিচে চলে গেল, অর্থাৎ টি এর মান হচ্ছে 1/100। এবার আমরা এই টোটাল যে রাস্তাটা আমাদের যদি বার করতে হয়, তাহলে টোটাল রাস্তা মানে কি, পুরো এ থেকে বি পর্যন্ত, তার মানে এটা যোগ করতে হবে। যোগফল মানে কত, দুজন যোগ করো, 85 আর হচ্ছে 105, এর যোগ করলে হচ্ছে 190, 190 টি। এবার টি এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, 190 ইন্টু টি এর মান হচ্ছে 1/100, তাহলে 1/100 মানে এখানে শূন্য কাটছে, মানে 1.9 কিমি উত্তর হওয়া দরকার ছিল, কিন্তু এখানে যেহেতু 1900 কিমি আসে, সুতরাং এইটা কিন্তু মিটার না, এটা কিমি হবে। হ্যাঁ, এটাকে কিমি করে নাও। তাহলে 200 কিমি হলে এটার নিচে 1000 দিয়ে ভাগ হবে না, তখন এটাকে আমরা কাটাকুটি করে ফেলবো, ডাইরেক্ট এটা 10 আসবে, তাহলে টি হচ্ছে 10 ঘন্টা আসবে, তখন এটা 10 দিয়ে গুণ করলে টি এর মান এখানে 1900 হয়ে যাবে। অর্থাৎ এখানে উত্তর হচ্ছে এই অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সেন্টিমিটার কিউবে দেওয়া আছে,
কত যার তির্যক উচ্চতা 28 সেমি এবং ভূমির ব্যাসার্ধ হচ্ছে 21 সেমি হলো। এখন আমাদের বার করতে বলছে শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তনটা কি? শঙ্কুটাকে দেখতে এরকম। এখন এই শঙ্কুর আয়তন বার করতে গেলে আমাকে লাগবে এখানে প্রথম কথা এইচ লাগবে আর আর লাগবে, ভূমিতলের ব্যাসার্ধ লাগবে। তাহলে আমরা শঙ্কুর আয়তন বার করতে পারবো 1/3 পাই আর স্কোয়ার এইচ দিয়ে। এখন আমরা ভূমিতলের যে ব্যাসার্ধ সেটা আমরা জানি, অর্থাৎ আর এর মান আমাদের কিন্তু দেওয়া রয়েছে। আর এই তির্যক উচ্চতা অর্থাৎ এটাকে এল বলা হয়, এই এল এর মান দেওয়া রয়েছে, এল হচ্ছে 28। তাহলে আমরা কিন্তু আর এর মান জানি, এইচ এর মান জানি না। তাহলে এই এল আর এইচ এর মধ্যে সম্পর্ক আছে, এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল মানে কত? 28, লিখে দাও 28 স্কোয়ার। আর মানে হচ্ছে 21 তার স্কোয়ার, আর এটা হচ্ছে এইচ স্কোয়ার। এইচটা আমরা বার করব, 21টাকে এই পাশে পাঠাও, কোনো বর্গ করতে হবে না। 28 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, এদিকে হচ্ছে এইচ স্কোয়ার। এর পরের লাইনে আমরা একটা কাজ করতে পারি, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো। তাহলে এইচ স্কোয়ার মানে হয়ে যাবে 28 সঙ্গে 21 যোগ একবার, আর 28 থেকে একবার 21 বিয়োগ, তাহলে আমাদের সুবিধা হবে। চলো এখানে যদি আমরা কাটাকুটি যোগ বিয়োগ করে নিই, তাহলে এটা হচ্ছে 9 49 আর এটা হচ্ছে 7। তাহলে এইচ এর মান লাগবে, এইচ এর মান কত? রুট আন্ডার এটা 49 ইন্টু 7, তার মানে হচ্ছে 7√7, এটা এইচ এর মান। এবার এই জায়গায় জাস্ট তুমি বসিয়ে দাও 1/3 পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 21 গুণ 21, আর আমাদের যেটা এইচ এর মান এসছে সেটা হচ্ছে 7√7। তার মানে এটা √7 থেকে যাচ্ছে, তাই উত্তর কিন্তু এই যে অপশন বি তে উত্তর রয়েছে। ঠিক আছে, একটা 7 এখান থেকে কাটছে, 3 দিয়ে কাটলে এটা 7 হলো, গুণ করবে, এইগুলো গুণ করলে হচ্ছে 324√7 আনসার, অর্থাৎ সেই উত্তর আমরা অপশন বি তে পাবো। চলো আমাদের স্পেশাল ব্যাচে যদি তোমরা ম্যাথ ক্লাস করতে চাও চ্যাপ্টার ওয়াইজ একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে, ঠিক আছে, 3 মাস ম্যাথ ক্লাস করবে, 499 পেমেন্ট করে আমাদের সঙ্গে ম্যাথের স্পেশাল ব্যাচে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, কিভাবে কি করতে হবে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। পরের প্রশ্ন, 5 বছর আগে এ এবং বি এর বয়সের সমষ্টি ছিল 58 বছর। বলছে 8 বছর আগে বি এর বয়স এবং 8 বছর পরে এ এর বয়সের পার্থক্য হলো 16 বছর। বলছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত নির্ণয় করুন। খুব ভালো একটা অঙ্ক। চলো আমরা ধরে নিচ্ছি এ এর বর্তমান বয়স এ নিজে আর বি এর বর্তমান বয়স বি নিজে। তাহলে দ্বিতীয় পাঠে আগে চলে এসো, 8 বছর আগে বি এর বয়স। তাহলে 8 বছর আগে বি এর বয়স মানে এখানে আমরা 8 বিয়োগ করে দিলাম, এটা হচ্ছে 8 বছর আগে বি এর বয়স। আর 8 বছর পরে এ এর বয়স, তাহলে এখানে 8 আমাকে যোগ করতে হবে। এদের যে পার্থক্য হবে, এই পার্থক্য কত? এটা বলছে আমাদের 16। চলো এখানে আমাদেরকে a প্লাস 8 আর এখানে হচ্ছে b প্লাস 8, এইটা হচ্ছে আমাদের 16 সঙ্গে সমান। এখন মজার বিষয় হচ্ছে এখানে a মাইনাস b আমরা যেটা পাবো 8 আর 8 16, এই 16টা কিন্তু ওই পাশে চলে গিয়ে মাইনাস হয়, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যেহেতু পার্থক্য তো ওই জন্য আমরা এই মাইনাসটা নেব না, সুতরাং এটাকে আমাদের 32 বলতে হবে। যেহেতু এখানে সবচেয়ে ভালো হয় যদি তোমরা এই অঙ্কটাকে, এই b যেহেতু আগে রয়েছে না, এটাকে বড় হিসেবে ধরে নিতে হবে। তার মানে b মাইনাস 8 এইটা আগে রাখলে সুবিধা হয়, আর a এটা হয়ে যাচ্ছে আমাদের প্লাস 8, এইটা হয়ে যাচ্ছে 16, কারণ প্লাস মাইনাসের গন্ডগোল আসবে। b মাইনাস 8 a মাইনাস 8 ইজ ইকালস টু 16। তাহলে এখানে b থেকে a যদি বিয়োগ করো, আর এই 8 8 16 ওই পাশে চলে গিয়ে কিন্তু 32, দেখো এটা কিন্তু 32 আসবে। এখন এই b মাইনাসে 32 হলো। আরেকটা জিনিস কি বলছে, 5 বছর আগে a এবং b এর বয়সের সমষ্টি ছিল 58 বছর, তার মানে দুজনেরই 5 বছর করে কমবে। তাহলে এখানে a মাইনাস 5 প্লাস b মাইনাস 5 এইটা হয়ে যাচ্ছে 58। তাহলে a এখানে হয়ে যাচ্ছে প্লাস b মাইনাস 10, এটা কিন্তু আবার ওই পাশে গিয়ে কিন্তু যোগ হয়ে যাবে, কারণ এটা কিন্তু সমষ্টি, এটা কিন্তু পার্থক্য বলেনি। তাহলে 10 যোগ করলে হচ্ছে 68। তাহলে a প্লাস b আমরা জানি, আর b মাইনাস a জানি, এটাকে আমরা b প্লাস a করে রাখবো 68। তাই যদি হয়, এবার দেখো আমরা b প্লাস a যোগফল জানি, আবার b মাইনাস a মানে অর্থাৎ বিয়োগফলটাও জানি।
তাহলে আমাদের অনুপাত লাগবে, কার অনুপাত? এ এবং বি এর অনুপাত লাগবে। তাহলে আমরা এখান থেকে বড়টা অর্থাৎ বি বার করতে পারবো এই 32 এর সঙ্গে 68, এটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে হচ্ছে 0, হাতে 1 থাকছে 4, মানে 100, 100/2 মানে হচ্ছে 50। আচ্ছা, এ মানে কত হবে? তাহলে এ যখন একজন 50 যখন বেরিয়ে গেল বি, তাহলে একজনকে আমরা জাস্ট বিয়োগ করে বার করতে পারবো। তাহলে এ হবে এই, এটা থেকে 50 বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 68 থেকে 50 বিয়োগ করো, অথবা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলেও হবে। তাহলে 8, 18। তার মানে এবার আমাদের এ ইস টু বি বার করতে হবে। তার মানে এ হচ্ছে 18 আর বি হচ্ছে 50, তাহলে 2 দিয়ে কাটছে, তার মানে 9 আর এটা হচ্ছে 25। তার মানে 9 ইস টু 25 কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। সেই উত্তর আমরা অপশান ডিতে পাবো। অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো কি বলছে, একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, x² প্লাস 4√3x প্লাস 3 ইজিক্যালস টু 0। দ্বিঘাত সমীকরণের রুটের প্রকৃতি বর্ণনা করে নিম্নলিখিত কোন বিকল্পটি হবে সেটা আমাদের জিজ্ঞাসা করছে। এখন এই যে সমীকরণটা আমাদের দিয়েছে, একটা জিনিস তোমাদেরকে আমি বলি, সবার প্রথমে দেখো এটা কিন্তু একটা, এই x এর সহগ কিন্তু অলরেডি অমূলদ হয়ে বসে আছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে বার করতে হবে b² মাইনাস 4ac, b² মাইনাস 4ac, অর্থাৎ এখানে আমরা বার করব b বলতে হচ্ছে 4√3, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, মাইনাস 4ac, 4 ইন্টু a বলতে 1, c বলতে 3। চলো এটা আমরা ক্যালকুলেশন করি। এখানে হচ্ছে 16, 3 48, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 3 4 12। তাহলে এখান থেকে 48 থেকে যদি আমরা 12 বাদ দিই, আমাদের হচ্ছে 36। এবার দেখো এটাকে 36 আসলো মানে কি, এটা গ্রেটার দ্যান 0, ঠিক? তোমাদেরকে আর একটু স্টেপ করতে হবে, কি? এই রুট যদি আমরা বার করি, তাহলে এটা রুট যদি আমরা বার করি তাহলে 6 আসে। এই 6 আসলো মানেই আমরা কিন্তু মূলদ হবে এটা কিন্তু বলতে পাচ্ছি না। আমাদের শ্রীধরাচার্যের সূত্র ধরতে হবে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার b² মাইনাস 4ac বাই 2a। এখন এই বির মানটা তো আমরা জেনে গিয়েছি কত, মাইনাস, এটা হচ্ছে 4√3 হচ্ছে, আর এই b² মাইনাস 4ac মানে 6 আসছে, তার মানে প্লাস মাইনাস এখানে 6 দাও, আর নিচে হচ্ছে 2 ইন্টু এ মানে হচ্ছে আমাদের 1, তাহলে নিচে 2 হলো। 2 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে হচ্ছে মাইনাস 2√3 প্লাস মাইনাস 3। দেখো এই যে রুটের ভিতরে কিন্তু রুট দুটো কিন্তু অমূলদ রুট এবং অসমান, অর্থাৎ এখানে অপশান এ রয়েছে অমূলদ এবং অসমান। দেখো এই 6টা বাইরে আসছে মানেই যে এখানে মূলদ হবে এটা কিন্তু আমরা বলতে পাচ্ছি না, কারণ রুটের ভিতরে অলরেডি কিন্তু অমূলদ ঢুকে রয়েছে, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণের কিন্তু একটা ভালো কনসেপ্ট দিয়ে এই অঙ্কটা উত্তর দিতে হবে, নইলে কিন্তু এখানে ভুল উত্তর হয়ে যাবে, ঠিক আছে? মূলদ এবং অসম এইটা কিন্তু কেউ বলো না, কারণ এটা 6 বাইরে বেরিয়ে আসলেও, আসার কারণেও কিন্তু দেখো অমূলদ টার্ম যেহেতু প্রশ্নে রয়েছে, সুতরাং সেই অমূলদ আমি তাড়াতে পাচ্ছি না, √3 কিন্তু থেকে যাচ্ছে, সুতরাং এখানে এ উত্তরটা সঠিক। পরের প্রশ্ন একদম সহজ একটা অঙ্ক, এটাকে আমরা এ হিসেবে যদি ধরে নিই, তাহলে a³ মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার, এটাকে যদি আমরা বি হিসেবে ভাবি তাহলে বি প্লাস 3 ইন্টু, এখানে হচ্ছে প্রথমে এ, তারপর হচ্ছে b², তারপর হচ্ছে মাইনাস b³। এটা কিন্তু আর কিছুই না, এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, ঠিক? তাই যদি হয় তাহলে a আর b আমরা বিয়োগ করব, এটা থেকে যদি আমরা 0.7 যদি বিয়োগ করি, 3.7 থেকে মাইনাস এখানে 0.7 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের আসছে 3³ তোমরা 3³ মানে হচ্ছে 27, তাহলে 27 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি তে উত্তর রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরের প্রশ্ন বলছে একটি ট্রেন 30 কিমি পার ঘন্টা বেগে 6 ঘন্টা এবং 4 ঘন্টার জন্য 45 কিমি পার বেগে ভ্রমণ করে, এই 10 ঘন্টায় ট্রেনের গড় গতি কত ছিল? তাহলে 10 ঘন্টায় সে কতটা রাস্তা গিয়েছে সেটা আমাদের বার করতে হবে। তার জন্য কি করতে হবে, এই 30-এর সঙ্গে 6 গুণ করে দাও, আর এই 4 ঘন্টা যেহেতু 45 কিমিতে চলেছে তাহলে হচ্ছে 4 ইন্টু 45, এইটা টোটালটা যেতে সময় লেগেছে 10 ঘন্টা, তাহলে 10 দিয়ে ভাগ করলে গড় গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে 3 6 18 180, এটা হচ্ছে আমাদের, এটাও 180, তাহলে নিচে হচ্ছে 10, উপরে হচ্ছে 360 আর নিচে 10, তার মানে শূন্য কেটে দাও 36 কিমি পার ঘন্টা হচ্ছে গড় গতিবেগ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব।
পরের কোশ্চেন, আবার কিন্তু দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্ক। এই দ্বিঘাত সমীকরণ কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা, প্রত্যেকটা শিফটে দেখবে দ্বিঘাত সমীকরণ থেকে কিন্তু অঙ্ক আসে। এগুলোকে কিভাবে করতে হয় আমি তোমাদেরকে একটু ধরে ধরে বলি। সবার প্রথমে এটাকে লেখো 2 টু দি পাওয়ার x তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস 10 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 16 ইজ ইকালস টু 0। এবার তুমি একটা কল্পনা খাতিরে এই 2 টু দি পাওয়ার x কে a ধরে নাও, তাহলে a স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 10a প্লাস 16 ইজ ইকালস টু 0। এবার আমরা এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম মানে এরকম হবে 8 2 কোনো 16 যোগ করলে 10, তার মানে হচ্ছে 8 আর একটা হচ্ছে 2। দেখো এটা কিন্তু আমাদের আসবে, অর্থাৎ প্রথমে a যদি আমি কমন নিই a মাইনাস 8 হবে, আর এখানে 2 কমন নিলে হবে a মাইনাস 8 ইজ ইকালস টু 0। তাহলে হচ্ছে a মাইনাস 8 ইন্টু a মাইনাস 2 ইজ ইকালস টু 0। তাহলে অতএব a এর মান পাবো একটা 8 আর একটা a এর মান পাবো 2। তাহলে a এর মানে কাকে ধরেছিলাম 2 টু দি পাওয়ার x, আর এই 8 কে তো 2 কিউব লেখা যায়, তার মানে এই 2 2 তুমি মনে মনে উড়িয়ে দিয়ে x এর মান 3 বলবে। আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার x সমান এখানে 2 এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তার মানে x এর মান 1। তার মানে 1 আর 3 উত্তর, 1 আর 3 কোথায়, এই অপশন ডি তে রয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন, a এবং b এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:3। বলছে a এর চেয়ে 4 বছর আগের বয়সের সঙ্গে b এর 4 বছর পরের বয়সের যে অনুপাত সেটা বলছে 2:1। a এর 4 বছর পরের বয়স এবং b এর 4 বছর আগের বয়সের মধ্যে পার্থক্য কত? চলো সবার প্রথমে আমরা কি করব, মনে করি a এর বর্তমান যে বয়স সেটা হচ্ছে 7x, আর b এর হচ্ছে জাস্ট একটু আমরা x ধরে করে নেব। তাহলে এবার আমাদের কি বলছে 4 বছর আগের বয়স এর, তার মানে হচ্ছে 7x থেকে 4 বিয়োগ হয়ে যাবে বাই মানে অনুপাত b এর বয়স 4 বছর পরে, তাহলে 3x প্লাস 4। এইটা কার সঙ্গে সমান হচ্ছে, এইটা এই অনুপাত হচ্ছে 2/1 এর সঙ্গে সমান হবে। কোনাকুনি গুণ করে দাও, তাহলে এখানে হচ্ছে 7x মাইনাস 4 আর এদিকটা হয়ে যাচ্ছে 6x প্লাস 8। তাহলে এখান থেকে আমাদের চলে আসবে এদিকে 7x মাইনাস 6x, আর এই 4টা ওপাশে পাঠিয়ে দাও, তাহলে 8 প্লাস 4 অর্থাৎ হয়ে যাবে আমাদের 12, আর এদিকে x, তাহলে x এর মান কিন্তু আমরা 12 পেয়ে যাচ্ছি। যদি আমরা x এর মান 12 পাই তাহলে বর্তমান বয়স কিন্তু আমরা a এর বার করতে পারছি কত, 7 × 84 a এর বর্তমান বয়স। আর b এর বর্তমান বয়স কত, b এর বর্তমান বয়স হচ্ছে 3 × 36। এবার এদের মধ্যে গ্যাপ কত হয়েছে, এদের মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের 48 বছর। এই 48 বছর কিন্তু আমাদের এদের মধ্যে পার্থক্য বর্তমানে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এর 4 বছর আগে যেহেতু আর বি এর 4 বছর পরে যেহেতু, তাহলে আরও একটা গ্যাপ থাকছে, তার মানে সেই গ্যাপটা কত 8 বছর, তার মানে এর সঙ্গে আরও একটা 8 যোগ করতে হবে, তার মানে হয়ে যাবে তখন কিন্তু 56 বছর। বাই চান্স এখানে যদি এই 46টা যদি 48 দেওয়া হতো এটা কিন্তু উত্তর না, এই 56টা হচ্ছে রাইট অ্যান্সার, এখানে অপশন বি তোমরা উত্তর নাও। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের প্রশ্ন, 100টি আপেলের মূল্য 700 টাকা, সেইগুলি 96 টাকা ডর্জন দরে বিক্রি করা হলে লাভের শতকরা হার। তার মানে 100টি আপেলের দাম যদি 700 টাকা হয়, একটার দাম কত হবে, একটার সিপি আমরা পেয়ে যাচ্ছি 7 টাকা, তাই না? আর এখানেই যেহেতু সেগুলো বিক্রি করা হচ্ছে কত 96 টাকা ডর্জন, তার মানে 12টার দাম হয়ে যাচ্ছে, 12টার দাম আমাদের পেয়ে যাচ্ছি কত 96। তার মানে একটার এসপি কত, একটার এসপি হয়ে যাচ্ছে আমাদের 8 বরং 96 8 টাকা, তাহলে 7 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করেছি মানে 1 টাকা লাভ হয়েছে। 7 টাকায় কিনেছিলাম তাহলে 7 নিচে পাঠাও, 1 এর 7 ইন্টু 100% চাপাও, 100% চাপালে আমাদের চলে আসবে 14/2/7%। সেই উত্তর আমরা একদম অপশান ডিতে পেয়ে যাচ্ছি, অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন বলছে 30 বছর পর রাজুর বয়স 4 বছর আগের বয়স তার বয়সের দ্বিগুণ ছিল। বলছে রাজুর বর্তমান বয়স কত, তাহলে রাজুর যে বর্তমান বয়স সেটা যদি আমরা x ধরে নিই তাহলে 30 বছর পরে, অর্থাৎ 30 বছর পরে মানে 30 যোগ করে দিলাম। এবার বলছে 30 বছর পরে পরের বয়স 4 বছর আগের বয়সের দ্বিগুণ ছিল, তাহলে 4 বছর আগে মানে কত ছিল x মাইনাস 4, তার কি তার দ্বিগুণ, তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে x প্লাস 30 হলো, আর ওই পাশে হচ্ছে 2x এখানে 8, তাহলে 2x এই পাশে পাঠাও, তাহলে x মাইনাস 2x, আর ওই পাশে 30টাকে পাঠাও, তাহলে 8 থেকে এখানে 30 বিয়োগ হলো, এই পাশে হচ্ছে মাইনাস x আর এই পাশে হয়ে যাচ্ছে আমাদের 38।
তাহলে এক্স মাইনাসটা উড়িয়ে দাও, তাহলে মানে এক্স এর মান হয়ে যাচ্ছে 38। যদি মনে করো অপশান টেস্ট করবে তাও করতে পারো, অপশান টেস্ট করেও তোমরা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবে। এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরে কোশ্চেন দেখো, সোনি এবং মরিয়ম যথাক্রমে 4 দিনে এবং 6 দিনে একটি পেন্টিং কি করতে পারে, সম্পূর্ণ করতে পারে। তারা পর্যায়ক্রমে একটি পেন্টিং করলে তা কত দিনে শেষ হবে? এখন একজন কি করছে 4 দিনে আর একজন কি করছে 6 দিনে। মনে করো সোনির কতদিন লাগছে 4 দিন আর মরিয়মের কতদিন লাগছে 6 দিন, তাহলে এদের টোটাল ওয়ার্কটা আমরা বার করে নেব 12। এখন এই টোটাল ওয়ার্কটা 12 বার করার পরে আমরা এর এফিসিয়েন্সিগুলো বার করে নেব, কর্মদক্ষতা কত হচ্ছে, এটা 3, এটা হচ্ছে 2। চলো এবারে আমরা যদি মনে করি যে সোনি দিয়ে শুরু হয়েছে কাজটা, তাহলে সোনি প্লাস মরিয়ম এই দুজন মিলে একত্রে 2 দিন কাজ করবে। ঠিক আছে, এই 2 দিন কাজ করবে। তারা কিন্তু এই একজন করছে 2 ইউনিট, একজন 3 আর একজন 2, তার 5 ইউনিট কাজ হবে 2 দিনে। একটা কথা খেয়াল রাখবে, 5 ইউনিট কাজ কিন্তু 2 দিনে, কারণ একজন কাজ করবে একজন অফ থাকবে। চলো একটা স্টেপ কভার হলো। আবার সোনি প্লাস মরিয়ম এখানে আসলো, আবার এখানে 3 আর 2 যোগ করে আবার 5 ইউনিট কাজ হলো। যেহেতু এখানে দেখো 5 5 10 ইউনিট কাজ হয়ে গিয়েছে, পরের দিন কিন্তু সোনি এসে একাই কিন্তু কাজ কমপ্লিট করে দেবে, মানে আর একদিন লাগবে। সুতরাং এখানে দেখতে পাচ্ছি এই 2 দিন আবার এই 2 দিন, আর এখানে একদিন সময় লাগছে। তাহলে যেহেতু আর পড়ে থাকছে 2 ইউনিট কাজ, তাহলে এই 2 ইউনিট কাজ সোনি একদিনই করে ফেলবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সময় লাগবে এই 1, আর এখানে হয়ে যাচ্ছে 2, আর এখানে হয়ে যাচ্ছে 2, অর্থাৎ তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের 5 দিন সময় লাগবে। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা আরআরবি যারা পরীক্ষার্থী তাদের জন্য যে বইটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, সেই বইয়ের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে একবার দেখে নেবে। ঠিক আছে, পরের অঙ্ক বন্ধুরা তোমাদেরকে এটা HW ছাড়লাম, তোমরা এটার উত্তর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এটা অবশ্যই কমেন্ট করবে এর উত্তর কি হবে। চলো আজকে তাহলে আমরা ক্লাসটা এখানেই ছাড়লাম। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।